সার্ভে অফ টপিকে চেন সার্ভে টপিকে সকলকে ওয়েলকাম। আগের ক্লাস যেখানে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকে শুরু করব। আগের ক্লাসে চেনের ছবি দেখিয়েছিলাম, চেন সংক্রান্ত বিভিন্ন ট্যালি, লিগ, হ্যান্ডেল এবং চেনের এই জিনিসগুলো সম্বন্ধে পার্টসগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে কত প্রকারের চেন আছে, তার দৈর্ঘ্য, তার লিগ, কত প্রকারের টেপ আছে এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রেঞ্জিং সম্বন্ধে জানবো। প্রথম টপিকে আছে চেন নেম, লেন্থ আর লিগ। আচ্ছা, এখানে সবাই জেনে রাখো যে টোটাল 5 প্রকারের চেন আছে: মেট্রিক চেন, গান্টার চেন, ইঞ্জিনিয়ার চেন, রেভিনিউ চেন, স্টিল ব্যান্ড। মেট্রিক চেন 20 মিটার, 30 মিটার বলেছিলাম আগে, দুই প্রকারের হয়। তাহলে 20 মিটার চেনে দৈর্ঘ্য 20 মিটার কতগুলো লিঙ্ক থাকে? 20 মিটার চেনে 100টা লিঙ্ক থাকে, 100 লিঙ্ক। 30 মিটার চেনে 150টা লিঙ্ক। গান্টার চেনে দৈর্ঘ্য হয় 66 ফিট এবং এর লিঙ্ক থাকে 100টা। ইঞ্জিনিয়ার চেন এর দৈর্ঘ্য 100 ফুট, লিঙ্ক থাকে 100টা। রেভিনিউ চেন 33 ফুট, লিঙ্ক থাকে 16টা। এবং সবচেয়ে স্টিল ব্যান্ড 20 মিটারও হয়, 30 মিটারও হয়, ঠিক মেট্রিক চেনের মতো। আচ্ছা, মেট্রিক চেন যে কোনো অর্গানিক কাজের ক্ষেত্রে আমরা মেট্রিক চেন ব্যবহার করি। গান্টার চেন যখন মাইল, ফোরলং হিসাবে যখন চেন সার্ভে করব সেই হিসাব করলে আমরা গান্টার চেন ব্যবহার করি। ইঞ্জিনিয়ার চেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কাজে লাগে এবং 100 ফুটের দৈর্ঘ্যের হয়। রেভিনিউ চেন ক্যাডাস্ট্রাল সার্ভে বা জমি দলিলের ক্ষেত্রে আমরা রেভিনিউ চেন ব্যবহার করি আমিনের কাছে। স্টিল ব্যান্ড যেখানে অ্যাকুরেসি খুব দরকার, মানে একটু ভুল হলে হবে না। চেন সার্ভে যেমন চেন সার্ভে এমন একটা জায়গায় চেন সার্ভে করবো যেখানে অ্যাকুরেসি খুব দরকার, সেখানে তখন আমরা স্টিল ব্যান্ড ব্যবহার করি। আচ্ছা, এই যে লিঙ্কগুলো বলেছিলাম, এই লিঙ্ক এইটা হচ্ছে লিঙ্ক। তাহলে এরকম 100টা লিঙ্ক থাকে, 150টা লিঙ্ক থাকে, 20 মিটার এবং 30 মিটার ছিল। এই লিঙ্কগুলো দৈর্ঘ্য, এই লিঙ্কগুলো দৈর্ঘ্য হচ্ছে 0.2 মিটার। বুঝা গেল? গান্টার চেনের 66 ফুট চেন, 100টা করে লিঙ্ক থাকে। এর লিঙ্কের দৈর্ঘ্য 0.66 ফিট। এটা খুব গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ার চেনে 100 ফিট দৈর্ঘ্য হয়, 100টা লিঙ্ক থাকে, প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য 1 ফিট করে, 1 ফিট। ঠিক আছে? ঠিক স্টিল ব্যান্ডের জন্য তাই 0.2 মিটার। তাহলে এবার চেন সম্বন্ধে বিভিন্ন প্রকার চেন সম্বন্ধে আমরা আইডিয়া পেলাম, তার লেন্থ এবং লিঙ্কের মাপগুলো যথাক্রমে পেলাম। এবার টেপে আসি। লিনিয়ার মেজারমেন্টের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টেপ। বর্তমানে টেপের ব্যবহার বহু। চেনকে আমরা এখন অনেকটা চেনের ব্যবহার থেকে টেপের ব্যবহার বহুগুণে বেড়েছে। টেপ কত প্রকার? ক্লথ টেপ, রিলের টেপ, ক্লথ টেপ, রিলের টেপ সচরাচর আমরা অনেক আগে দেখেছি। তারপর হচ্ছে মেটালিক টেপ, স্টিল টেপ, আমরা সবাই জানি ইনভার্ট। আচ্ছা, এবার আমি বলে রাখি সাধারণ জিনিস। এই ক্লথ টেপ, রিলেন টেপ, মেটালিক টেপ হচ্ছে এক প্রকার রিলেন টেপ, কিন্তু এর মধ্যে সরু সরু কিছু স্টিলের ওয়্যার থাকে, যেটাই মেটালিক টেপকে ডিউরেবল এবং ফ্লেক্সিবল বানায়। স্টিল টেপ মোটা স্টিলের তৈরি, 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 15 মিটার, 20 মিটার, 30 মিটার ইত্যাদি মাপের টেপ স্টিল টেপ বাজারে পাওয়া যায় এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করা যায়। ইনভার্ট টেপ একটা মেটালিক টেপ যেখানে 66% অ্যালয় স্টিল থাকে এবং 36% নিকেল থাকে। তাহলে এই হলো টেপ। আচ্ছা, তারপর একটা জিনিস বলে রাখি, মানে হেডিং করা নেই, যে চেন যখন আমরা ফোল্ডিং আনফোল্ডিং, চেন যখন আমরা ফোল্ড করি মানে গুটিয়ে রাখি, সেটাকে বলা ফোল্ডিং, কারণ নির্দিষ্ট প্রসেস আছে। আবার যখন চেনটাকে আমরা খুলি তখন সেটা হলো আনফোল্ডিং। তাহলে আনফোল্ডিং করে করব। আনফোল্ডিং করার জন্য ওই হ্যান্ডেল, দুদিকে দুটো হ্যান্ডেল থাকে, না খুলে যাবে, তো
উভয় দুটো হ্যান্ডেলকে আমি বাঁ হাতে ধরে ডান হাতে আমি জোরে সামনের দিকে থ্রো করব, ঠিক এইভাবে। তাহলে চেনটা খুলে যাবে, ওটা গেল ফোল্ডিং, সরি আনফোল্ডিং। বাট ফোল্ডিং হচ্ছে কি, চেনটা খোলা অবস্থায় মাঠে পড়ে আছে ফিল্ডে, এদিকে একটা হ্যান্ডেল আছে, ওই প্রান্তে একটা হ্যান্ডেল আছে। তো ওই প্রান্তের হ্যান্ডেলটা তুলে এনে মাঠ থেকে তুলে এনে এই প্রান্তের হ্যান্ডেলের সাথে একইভাবে রাখবো, এবং সঙ্গে সঙ্গে দেখবে এই লিঙ্কগুলো, ওদিকের লিঙ্ক আর মিডিল পজিশন থেকে লিঙ্কগুলো একই পেয়ারে ডানা বাঁ পর্যায়ক্রমে গুছিয়ে একটার পর একটা দুটো পেয়ার ধরে হ্যান্ডেলটাকে নিয়ে উপরে চলে আসে, ওটা গেল আনফোল্ডিং। সুতরাং ফোল্ডিং আনফোল্ডিংয়ের গুরুত্বপূর্ণটা হবে। আচ্ছা, এইবার আসি, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম রেঞ্জিং রড ছবি এঁকে দেখেছিলাম 2 মিটারের হাইট হয় রেঞ্জিং রডে, যথাক্রমে 0.2 মিটার করে কালো অথবা রেড এবং হোয়াইটের স্ট্রাইপ থাকে। ছবিটা দেখলে বুঝতে পারবে, আগের ক্লাস ছবিটা আছে, তোমরা সকলেই জানো। তাহলে রেঞ্জিং দুই প্রকার, রেঞ্জিং রড আমরা রেঞ্জিং করি। রেঞ্জিং কি, রেঞ্জিংটা বলে রাখি, দুটো পয়েন্ট আমি এক জায়গায় আছি, এ পয়েন্ট ও বি পয়েন্ট, আমি এ পয়েন্টে আছি একদম বি পয়েন্টে আছে, রেঞ্জিংটা ধরে আছি। বা আমার এ পয়েন্ট ও বি পয়েন্টের মধ্যে একই সরলরেখার মধ্যে আরো দুটো পয়েন্ট দরকার, ওই দুটো পয়েন্ট কি করে নির্ণয় করবো, রেঞ্জিং করবো। সুতরাং বুঝতেই পারছি রেঞ্জিং বিষয়। রেঞ্জিং দুই প্রকার, ডাইরেক্ট রেঞ্জিং, ইনডাইরেক্ট রেঞ্জিং। ডাইরেক্ট রেঞ্জিং কি, যেখানে প্রথম প্রান্তরে থাকা ব্যক্তি দ্বিতীয় প্রান্ত থাকা ব্যক্তি বা প্রথম প্রান্ত শেষ প্রান্ত একই অপরের সাথে ভিজিবল, মানে দেখতে পাচ্ছি। সুতরাং যদি আমি এ প্রান্তে থাকি, ধরে নাও এটা রেঞ্জিং রড, এই এ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, ওদিকে বি প্রান্তে একটা রেঞ্জিং রড আছে, মধ্যখানে সি আর ডি ব্যক্তি দুটো রেঞ্জিং রডে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এ আর বি কে দেখে সোজা করে আমি সি এবং ডি কে যথাক্রমে ডান দিক বাঁ দিক করে একটা সময়ে ঠিক একই সরলরেখায় আনতে পারবো। যখন আমি একই সরলরেখায় আনতে পারবো তখনই বুঝে যাবো রেঞ্জিংটা আমার কমপ্লিট হয়েছে, ডাইরেক্ট রেঞ্জিং। আচ্ছা, এবার আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং। ইনডাইরেক্ট রেঞ্জিংটা কি, যেখানে প্রথম প্রান্ত শেষ প্রান্ত একবার দেখতে পাচ্ছি না, যেমন একটা উঁচু পাহাড় প্রান্ত দেখি মাটি বা পাথরে, এ প্রান্ত ব্যক্তি বি প্রান্ত বা ব্যক্তি দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের এই পাহাড়ের উঁচু পর্বত ঠিক একই সরলরেখায় যেমন এ আর এস বি এরকম রেঞ্জিং রডে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের একই সরলরেখায় আনতে হবে, এটা রেঞ্জিং রড ঘুরে আছে, ঠিক একই সরলরেখায় আনতে হবে। তখন কি করবো, তাহলে প্রথমে আমরা এ আর বি ফিক্স, আর এস ফিক্স না, ওটা ফিক্স করতে হবে, তবেই ইনডাইরেক্ট রেঞ্জিংটা কমপ্লিট হবে। তাহলে প্রথমে পজিশনে যখন আমরা উঁচু দাঁড়িয়ে আছে আর এবং এস, তখন এই পজিশনে আছে, মানে একই সরলরেখায় নেই, এ এখানে আছে আর এখানে এস ওখানে, এটা কল্পনা করছি, কারণ আমরা প্রথমে সোজা দাঁড়াতে পারবো না, কারণ এ একে দেখতে পাচ্ছে না বা এ একে দেখতে পাচ্ছে না। তাহলে এই পজিশনটা কল্পনা করো, এখানে আর1 দাঁড়িয়ে থাকা ব্যক্তি রেঞ্জিং রডে দাঁড়িয়ে আছে, সি এস কে বলল তুই একটু ডান দিকে যা, তুই বাঁ দিকে যা, ঠিক ডাইরেক্ট রেঞ্জিং এর মতো। তাহলে কি হলো, বাঁ দিক বা ডান দিকে যাওয়ার ফলে আর1 এস1 কে ঠিক বি বরাবর আনতে সমর্থ হলো রেঞ্জিং রড হয়ে। আচ্ছা, কিন্তু এখনো এ আর এস বি একই সরলরেখায় আসতে পারেনি। তখন কি করলো, তখন এস বললো, তখন এস আর আরেকটা গুরুত্বপূর্ণ বলে রাখি, এটা আমার আগে বলার কথা ছিল, আর সবসময় বি এর দিকে মুখ করে থাকবে আর এস সবসময় এ এর দিকে মুখ করে থাকবে। সুতরাং আর1 বি এর দিকে যদি মুখ করে আছে, এস কে এস1 পজিশনে আনবে, তাহলে আর1 এস1 বি একই সরলরেখায় আছে। আর এস দেখছে এ এর দিকে, এস এবার বি এর দিকে দেখছে, যথারীতি দুটো পয়েন্টের মধ্যবর্তী রেখা টানলে সবসময় সরলরেখায় স্ট্রেট লাইনে আসবে। এবার এস1 আর1 কে বলল যে তুই একটু এদিকে সরে আয়, ডান দিক অথবা বাঁ দিক সরে আয়, তাহলে এই পজিশনে চলে গেল আর1। এবার নতুন পজিশন হলো আর2 পজিশন হলো, আর1 আর2 তে পরিণত হলো। এইবার দেখা যাচ্ছে কি এ আর2 এস1 একই সরলরেখায় আছে, কিন্তু এখনো এ
বলেছিলাম R সবসময় B এর দিকে মুখ করে থাকবে, আবার R2 এখান থেকে B কে দেখছে, কিন্তু এখানে S নেই, তো R2 S কে বলবো এদিকে আর S1 কে বলবো এদিকে আর, এইভাবে নতুন পজিশন পেল, ডান দিক বাদিক করে বলে দেবো S2। S2 আবার এর দিকে দেখবে, যখন যদি দেখছেন S2 R2 কে বললো এইদিকে মুভ করতে, ডান দিক অথবা বাঁ দিক, R3 এবার নতুন পজিশন পেল, R2 নতুন পজিশন পেল, R3 আবার R3 কাকে দেখবে B কে, আবার R3 B কে দেখছে, আবার S2 নতুন পজিশন পেল, ডান দিক বাঁ দিক সরিয়ে কে সরাচ্ছে R3 সরাচ্ছে S3, এইভাবে S3 আবার এখানে দেখবে, আবার R3 নতুন পজিশন পাবে, আবার R3 B কে দেখবে, আবার S3 নতুন পজিশন পাবে, এইভাবে পর্যায়ক্রমে কন্টিনিউ করতে করতে একাধিকবার, তখন একটা সময় A R S B একই সরলরেখায় চলে আসে। তো যখনই একই সরলরেখায় চলে যাবে তখন আমরা বলবো রেঞ্জিং পর্বটা, রেঞ্জিং কাজটা কমপ্লিট হয়েছে। সুতরাং এইটাকে বলা হয় ইনডাইরেক্ট রেঞ্জিং। ইনডাইরেক্ট কেন? যেখানে প্রথম প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তি দ্বিতীয় প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সরাসরি দেখতে পাচ্ছে না, তাই আমাদের ইনডাইরেক্ট রেঞ্জিং করে একই সরলরেখা আঁকলাম এবং R এবং S, R এবং S এই দুটো জায়গায় আমাদের সার্ভে কাজের জন্য দুটো পয়েন্ট স্থাপন করলাম। আচ্ছা, তাহলে এখানেই আজকে ক্লাস এখানেই শেষ করব। তোমাদের সিলেবাস অনুসারে পরবর্তী টপিকের জন্য আবার নেক্সট ক্লাসে নতুন ভিডিও তৈরি করব।